হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো ক্লাস 11-এর প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, যার উপর সম্পূর্ণ আলোচনা হয়েছে, দুটো ভিডিও আপলোডেড আছে, যারা দেখোনি প্লিজ দেখে এসো। আজকে সেটার কোয়েশ্চেন আনসার হচ্ছে হাতে গুনে এখান থেকে 8টা প্রশ্নোত্তর আছে, সেইগুলো করলেই এনাফ এবং 8টাই ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যায়। তো আগে যারা বোঝানোটা দেখে আসোনি প্লিজ বলছি দেখে এসো, কারণ না বুঝে কিছু করো না, লাভ হবে না। কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে আমি সবসময় বলি, আজকেও বলবো, আমার পড়ানোটা শুনে না, নিজেরা লিখে নাও, তারপরে নিজেদের লেখাগুলো প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার ভালোভাবে 8 থেকে 10 বার রিডিং পড়ো, মুখস্থ হয়ে যাবে। যদি না বুঝে থাকো, আর না বুঝলে সারা জীবন ওই গাধার মতো মুখস্থ করে যাবে, কিচ্ছু হবে না। এন্ডফল বিগ জিরো, কারণ এতগুলো সাবজেক্টের এত টপিক কারোর পক্ষে সম্ভব না ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করা, এবং সেটা সেই ধরনের পড়াশোনার লিটারেলি কোনো দাম নেই, ফালতু, ওই ডাস্টবিন ফেলে দাও। ঠিক আছে, চলো শুরু করো। বাংলা ভাষার বিকাশের আগে বাঙালি কবিদের সাহিত্য চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও। আর প্রশ্নোত্তর লেখার সময় টেক্সট বইটা পাশে রাখো, স্পেলিং ভুল করো না। এরপরও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলো, আমি জানিয়ে দেবো। ভুল লিখবে না, উল্টোপাল্টা লিখবে না। শুরু করো। পঞ্চম থেকে দ্বাদশ শতক পর্যন্ত বাংলায় সংস্কৃত ভাষা সাহিত্য, স্মৃতি, পুরাণ, ন্যায় দর্শন, ব্যাকরণ, অভিধান ইত্যাদি বিশেষভাবে চর্চা করা হতো। তবে গুপ্ত যুগেরও আগে থেকে বাংলাদেশের সংস্কৃত ভাষার বিশেষ চর্চা ছিল। বিশুদ্ধ সাহিত্যের চেয়ে ব্যাকরণ, অভিধান, আয়ুর্বেদ, স্মৃতি সংহিতা, ন্যায় দর্শন প্রভৃতির দিকেই প্রাচীন বাঙালির অধিকতর আগ্রহ ছিল। তবে অভিনন্দন ও সন্ধ্যাকর নন্দীর দুখানি কাব্য বাংলায় সংস্কৃত সাহিত্য চর্চার প্রকৃষ্ট উদাহরণস্বরূপ গৃহীত হতে পারে। অভিনন্দের রামচরিত এবং রামচরিতে রামচন্দ্রের উত্তর জীবনের কথা বলা আছে। আবার অন্যদিকে রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী 10ম শতাব্দীতে রচনা করেন রামচরিত নামক আরেকটি গ্রন্থ। একই শ্লোকের দুরকম অর্থ করে তিনি এক ঐতিহাসিক কাব্য রচনা করেন, যার একটি অর্থে রামায়ণের রামচন্দ্রের কাহিনী, আর অন্যটিতে পাওয়া যায় পাল রাজা রামপাল এবং তার ছেলে মদন পালের কাহিনী। জয়দেবের কয়েকজন কবি বন্ধুও লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন। এদের মধ্যে ধৈর প্রবন্ধুতে বাঙালির কাব্য প্রতিভার কিঞ্চিত পরিচয় পাওয়া যায়। তবে লক্ষণ সেনের সভাকবি জয়দেব তার গীত গোবিন্দের জন্য সারা ভারতে আজও অমর হয়ে আছে। এছাড়াও বিদ্যাধর সংকলিত সুভাষিত রত্নকোষ কিংবা কবীন্দ্র বচন সমুচ্চয় এবং শ্রীধর দাস সংকলিত সাদুক্তি কর্ণামৃত নামক সংস্কৃত সংকলনে বাঙালি কবির কাব্যচর্চার পরিচয় ফুটে ওঠে। যেটা বললাম, সদুক্তি কর্ণামৃত, সাদুক্তি না, সদুক্তি কর্ণামৃত। প্যারাচেঞ্জ। প্রকৃত ও অপভ্রংশ সাহিত্য বাংলাদেশে কিছু কিছু রচিত হয়েছিল। এদের মধ্যে গাহা সপ্তশৈ বা গাথা সপ্তশতী এবং প্রাকৃত পৈঙ্গল এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কৃত ডাকার্ণব দেহকোষ পঞ্চিকা, ডাকার্ণব একটা নাম, দেহকোষ পঞ্চিকা প্রভৃতি অপভ্রংশ ভাষায় লেখা সংকলন গ্রন্থগুলির বেশিরভাগ লেখকই সহজিয়া বৌদ্ধ বাঙালি। এই ভাবাদর্শই বাংলা সাহিত্যের প্রথম রচনা চর্যাপদে অনুসৃত হয়েছে। সেই জন্যই বাংলা সাহিত্যের ইতিহাসের পটভূমিকা স্বরূপ এই দোহাগুলির উল্লেখ প্রয়োজন। নেক্সট লেখো প্রশ্ন। চর্যা গানগুলি কোথা থেকে আবিষ্কৃত হয়ে কী নামে প্রকাশিত হয়, এর ভাষা সম্পর্কে আলোচনা করো। বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি আবিষ্কার করেন। এর প্রায় 10 বছর পর অর্থাৎ 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে এটি প্রকাশিত হয়। এর অন্তর্ভুক্ত হয়েছিল চর্যাচর্য বিনিশ্চয় সরহ ও কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব। তিনি সবগুলিকেই প্রাচীন বাংলা ভাষায় রচিত মনে করলেও পরবর্তীকালে ভাষাতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে চর্যাচর্য বিনিশ্চয়ই শুধু
প্রাচীনতম বাংলা ভাষায় লেখা অন্য দুটি নয়। মানে ওই যেটা দোহা আর ডাকার নব বললাম সেগুলো না। ঠিক আছে, প্যারা চেঞ্জ। চর্যাপদের কবিতাগুলির ভাষা নিয়ে ভিন্ন প্রদেশবাসীরা তাদের দাবি তুলেছিলেন। হিন্দি, মৈথিলি এবং ওড়িয়া ভাষীরা চর্যাপদের ভাষায় নিজেদের পূর্বসূরিত্ব খুঁজেছেন। চর্যাপদের ভাষাকে আবার কেউ বলেছেন সন্ধ্যা বা সান্ধ্য ভাষা, অর্থাৎ সন্ধ্যার ম্লান আলোয় যেমন রহস্যের প্রহেলিকা থাকে, অস্পষ্টতা থাকে, তেমনি চর্যার ভাষা অর্ধেক স্পষ্ট অর্ধেক অস্পষ্ট। এই সন্ধ্যা বা সান্ধ্য শব্দের অর্থ হলো সম্যক ধ্যান, অর্থাৎ সম্যক ধ্যানের মাধ্যমে যে ভাষার পাঠোদ্ধার সম্ভব। সহজিয়া ধর্মের সব কিছুই সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় লেখা। তাই চর্যাচর্য বিনিশ্চয়ের সঙ্গে যদি মুনি দত্তের টিকা না থাকতো তাহলে এর তাৎপর্য কারো কাছে স্পষ্ট হতো না। তবে এটি মনে রাখতে হবে যে আজ থেকে প্রায় 1000 বছর আগের ভাষায় চর্যাপদ লেখা। সেই অপরিচয়ের দূরত্বকে অতিক্রম করতে পারলে গানগুলির মধ্যে যে কাব্যরস ও সমকালীন লৌকিক জগতের প্রাণবন্ত ছবি আছে তা সার্থকভাবে প্রত্যক্ষ করা যায়। নেক্সট, চর্যাপদের রচনাকাল ও কবি পরিচিতি এবং পদ সংখ্যা ও নামকরণের প্রসঙ্গ নিজের ভাষায় লেখো। অনেকগুলো টপিক আছে, এটার কোনো নির্দিষ্ট নেই যে সব কটা টপিক ধরে অ্যাজ ইট ইজ প্রশ্ন আসবে, তখন যে কটা পার্ট আসবে সেই কটারই উত্তর দেবে। এখানে কি কি আছে? রচনাকাল, কবি পরিচিতি, পদ সংখ্যা, নামকরণ। তো এতগুলো হয়তো 4টে পার্ট একসাথে এলো না, যে কটা আসবে সেই কটারই লেখো। প্রথমে রচনাকাল, ঠিক আছে, সেটা পার্ট মানে প্যারা চেঞ্জ করে বলে দিলাম, এটা রচনাকাল যেটা আছে সেটার উত্তরটা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ, প্রবোধচন্দ্র বাগচি প্রমুখ পণ্ডিতেরা মনে করেন চর্যার রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দী। সেই সঙ্গে তাদের মতে গীতিকারেরা সকলেই হয় প্রাচীন বাংলার অধিবাসী ছিলেন, নয় তাদের বাংলাদেশ ও বাঙালির জীবন সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল। সংকলনের প্রথম পদকর্তা লুই পাদ 10ম শতাব্দীতে বর্তমান ছিলেন বলে 10ম শতাব্দী থেকেই এই পদসমূহের রচনা ও সংকলনের কাজ চলতে থাকে। আবার এই ভাষা দেখেও বোঝা যায় খ্রিস্টপূর্ব 10ম শতাব্দী বা তার সামান্য পূর্বে সিদ্ধাচার্যগণ এক ধরনের অপরিণত ভাষায় পদগুলি লিখেছিলেন। প্যারা চেঞ্জ, এই প্যারায় লেখাবো কবি পরিচিতি আর পদ সংখ্যাটা। আমি বলে দিচ্ছি যাতে তোমাদের পার্টিকুলার অংশ এলে সেটাই লেখো। চর্যাগীতি রচয়িতাদের সকলের জীবন সম্পর্কে প্রাপ্ত তথ্য যথেষ্ট নয়, তবে তার মধ্যে থেকে আমরা জানতে পারি মোট 24 জন কবির কথা, যার মধ্যে কান্নপাদের সর্বাধিক 12টি, ভূসুকুপাদের 8টি, সরহপাদের 4টি, কুক্কুরিপাদের 3টি, লুইপাদ, শান্তিপাদ, সবরপাদের 2টি এবং ডম্বিপাদ, চাটিলপাদ, দারিকপাদ, ধামপাদ প্রমুখের 1টি করে পদ আছে। তিব্বতী গ্রন্থ থেকে এই পদকর্তাদের কিছু কিছু পরিচয় উদ্ধার করা যায়। এদের অনেকেই বাংলা, মিথিলা, উড়িষ্যা ও কামরূপের অধিবাসী ছিলেন, তাই তাদের পদে পূর্ব ভারতের জীবনচিত্র অধিকতর প্রকাশ পেয়েছে। অবশ্য এনারা প্রত্যেকেই নিজ নিজ কুল পরিচয়, নামধাম প্রভৃতি পরিত্যাগ করে ছদ্মনাম গ্রহণ করেছিলেন। নেক্সট প্যারায় যাব, এখানে লেখাচ্ছি নামকরণটা। চর্যাপদের নামকরণ প্রসঙ্গে পণ্ডিত মহলে পার্থক্য রয়েছে। পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী ও ডক্টর প্রবোধচন্দ্র বাগচি একে চর্যাচর্য বিনিশ্চয় বলে গ্রহণ করতে পারেননি। হরপ্রসাদ শাস্ত্রী তার সংকলিত গ্রন্থের নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়। বিধুশেখর শাস্ত্রী চর্যাপদের নাম হিসেবে বলেছেন আশ্চর্য চর্যাচয়। যাই হোক, ইদানিং এই সংকলন চর্যাচর্য বিনিশ্চয় সংক্ষেপে চর্যাপদ নামে পরিচিত হওয়ায় আমরা একে শাস্ত্রী মহাশয় পরিকল্পিত চর্যাচর্য বিনিশ্চয় নামেই উল্লেখ করব, যদিও এর প্রকৃত নাম চর্যাগীতি কোষ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন এর হাফ পোর্শনটা আপলোডেড হবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন। আর যে কটা বাকি প্রশ্ন আছে লিখে দেবো। টাটা।